এই 15খানা কোশ্চেন তুই যদি করে যাস গোলক চ্যাপ্টারে, যদি গোলকে ফাটাতে হয়, যদি গোলকে আগুন লাগাতে হয়, তাহলে 15খানা এমসিকিউ অবশ্যই করে যেতে হবে। তোদের পরীক্ষায় আমি আটকাবো এবং সেকেন্ড সাবজেক্ট বল বা মাধ্যমিক বল, সেখানে এই 15খানা কোশ্চেন থেকেই গোলকে আসতে চলেছে। এটা ইসিএনের প্রমিস, এটা অয়ন চক্রবর্তী ক্লাসের প্রমিস, এটা তোদের অয়ন স্যারের প্রমিস। গোল্ড মাইন এই 15খানা গোল্ড কোশ্চেন আজকে আমি করাবো। তাহলে সম্পূর্ণ আয়তন হয়ে যায় 1/3 পাই আর স্কয়ার এইচ। তো আমি যদি সব থেকে বড় শঙ্কু বানাতে যাই, তাহলে অর্ধগোলকের যে বৃত্তটা আছে ওটাই আমি শঙ্কুর বৃত্ত হিসেবে নিই। এই যে 15টা একদম মাইন্ড ব্লাস্টিং এমসিকিউ দিলাম আয়তনের অনুপাত দিয়ে, তোকে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত দিতে বলছে। এই কোশ্চেন গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মারণ কোশ্চেন এই 15টা অবশ্যই কিন্তু করে যাবি। তাহলে গোলকে তো কি আর রাখতে পারবে না। যেটা বলেছি যে মাধ্যমিকের আগে আমার মনে হয় যে ম্যাথ তোর ফেভারিট সাবজেক্ট হতে চলেছে। ফাটিয়ে অঙ্ক করে সেকেন্ড সাবজেক্ট পরীক্ষা কিন্তু দারুণ 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 হচ্ছে। এই 15খানা কোশ্চেন তুই যদি করে যাস গোলক চ্যাপ্টারে, তোকে পরীক্ষায় আমিও আটকাতে পারবো না। এটা ইসিএর প্রমিস, এটা অয়ন চক্রবর্তী ক্লাসের প্রমিস, এটা তোদের অয়ন স্যারের প্রমিস। যদি গোলকে ফাটাতে হয়, যদি গোলকে আগুন লাগাতে হয়, তাহলে এই 15খানা এমসিকিউ অবশ্যই করে যেতে হবে এবং সেকেন্ড সামেটিভ বল বা মাধ্যমিক বল, সেখানে এই 15খানা কোশ্চেন থেকেই গোলকে আসতে চলেছে। এই নিয়ে আমার বিন্দু মাত্র কোনো সন্দেহ নেই। তাহলে একদম সময় নষ্ট না করে এই যে আমাদের এমসিকিউ সিরিজ চলছে, এই এমসিকিউ সিরিজে কালকে আমি অলরেডি ভেদের ওপরে এমসিকিউ দিয়েছিলাম 10খানা। ভেদ খুব রেয়ার এমসিকিউ আসে, তবু সেকেন্ড সামেটিভ পরীক্ষায় ভেদ থেকে এমসিকিউ আসবে গ্যারান্টি। তোরা যেই স্কুলে পড়িস না কেন ভেদ থেকে কোশ্চেন আসবে, এমসিকিউ আসবে। এবং এবং এই যে আজকে গোলক চ্যাপ্টারে 15খানা কোশ্চেন আমি করাতে চলেছি, 15খানা কোশ্চেন কিন্তু একদম মানে গোল্ড মাইন। এই 15খানা গোল্ড কোশ্চেন আজকে আমি করাবো এবং এই 15টা কোশ্চেন ফার্স্ট টু লাস্ট দেখবি। একটু ফার্স্ট করাবো, কারণ সত্যি কথা বলতে গেলে অলরেডি গোলক শেষ হয়ে গেছে। এখানে এমন কিছু কিছু এমসিকিউ আছে যেগুলো আমি অলরেডি করিয়ে দিয়েছি। খুব মনোযোগ দিয়ে কর। যেটা বলেছিলাম যে মাধ্যমিকের আগে আমার মনে হয় যে ম্যাথ তোর ফেভারিট সাবজেক্ট হতে চলেছে, এ নিয়ে আমার কোনো বিন্দুমাত্র সন্দেহ নেই। চলো ভাই চলো। গোলকের পার্শ্বতলের সংখ্যা কি বললাম? গোলকের পার্শ্বতলের সংখ্যা জিজ্ঞেস করেছে ফার্স্ট এমসিকিউ। গোলকের পার্শ্বতলের সংখ্যা জিজ্ঞেস করেছে। গোলকের একটাই তল রে বাবু, গোলকের একটাই তল, তো পার্শ্বতল একটাই হবে। তাহলে এখানে অপশন এ কারেক্ট হবে। তাহলে একটি আমাদের তল আছে গোলকের, ঠিক আছে। নেক্সট, অর্ধগোলকের তল সংখ্যা কি বললাম? অর্ধগোলকের তল সংখ্যা, অর্ধগোলকের তল সংখ্যা দুটো, একটা হচ্ছে উপরে পার্শ্বতল, একটা হচ্ছে নিচে। তাহলে নিচে একটা সার্কেল থাকে, ওপরে একটা পার্শ্বতল থাকে। তাহলে ওপরে একটা তল, নিচে একটা তল। তাহলে গোলকের মানে অর্ধগোলকের তল সংখ্যা হচ্ছে তোমার কি, জলদি বলো, দুটি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ, বারবার করে বলছি। একটি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল 147 পাই বর্গ সেমি। ওই অর্ধগোলকের ভূমির ব্যাসার্ধ দৈর্ঘ্য কত হবে? খুবই ইজি, খুবই ইজি। নিরেট অর্ধগোলক মানে হচ্ছে এই অর্ধগোলকের পার্শ্বতলটাও নিতে হবে। যদি আমাকে সমগ্র তলের ক্ষেত্রফল বলতে হয়, তাহলে আমাকে ওপরে মানে এই ব্যাকা বক্রতলটাও নিতে হবে, আর নিচে যে আমাদের সার্কেলটা আছে, বৃত্তটা আছে, এই সমতলটাও নিতে হবে। তাহলে আমরা যদি আর বলি, আমরা যদি এই অর্ধগোলকের ব্যাসার্ধ আর বলি, তাহলে অর্ধগোলকের নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল হয়ে যায় কি বললাম? সমগ্র তলের ক্ষেত্রফল হয়ে যায়, একদম সমগ্র তলের ক্ষেত্রফল হবে কি, জলদি বলো। সবাই জানি আমরা কি, এটা হচ্ছে 2 পাই আর স্কোয়ার, এটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল, আর পাই আর স্কোয়ার নিচে হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল, মানে কি জলদি বলো, 3 পাই আর স্কোয়ার। তাহলে নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে 3 পাই আর স্কোয়ার। তাহলে আমরা এখানে কি বলবো? তাহলে 3 পাই আর স্কোয়ার ইকুয়ালস টু 147 পাই বলবো। পাই পাই গেল কেটে, 3 আর 147 কাটলাম, তাহলে 3 4 12, 3 9 27, তাহলে আর স্কোয়ারটা হচ্ছে 49। তাহলে আর হচ্ছে কি, জলদি বলো, +-7। এবার যেহেতু এটা ব্যাসার্ধ, তো নেগেটিভ হবে না, পজিটিভই হবে। তার মানে একদম অপশন বি ইজ কারেক্ট, 7 সেন্টিমিটার। একদম সময় নষ্ট না করে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। কি বলছে একবার দেখ এখানে, 2 আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন, ওরে বাপরে বাপ, 2 আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট মানে কি, ব্যাসার্ধ কিন্তু আর না 2 আর বলে দিয়েছে। নিরেট গোলকের আয়তন, ভাই গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই ব্যাসার্ধ কিউব, তাই তো? 4/3 পাই ব্যাসার্ধ তার কিউব। সবাই জানে এটা, যে ব্যাসার্ধ যদি আর হয় তাহলে নিরেট গোলকের আয়তন হয়ে যাবে 4/3 পাই আর কিউব। তাহলে এখানে আমাদের ব্যাসার্ধ 2 আর বলেছে, তাহলে 4/3 পাই 2 আর তার হোল কিউব। 2 আর এর কিউব মানে কি, জলদি বলো, এটা হচ্ছে 8 আর কিউব।
4 32, 32/3 পাই আর কিউব, ঘন একক অবশ্যই। তাহলে 32/3 পাই আর কিউব কোথায় আছে? এটা আছে হচ্ছে একদম অপশন এতে। তাহলে এই অঙ্কের জন্য অপশন এটা হচ্ছে আমাদের কারেক্ট। একদম বাচ্চাদের এমসিকিউ, এগুলো আমি অলরেডি করিয়ে দিয়েছি, তো এগুলো নিয়ে কোনো চাপ নেওয়ার ব্যাপার স্যাপার নয়। তাহলে 4/3 পাই 2 আর কিউব আছে, 2 আর এর কিউব মানে হচ্ছে 8 আর কিউব, এবং 4/3 পাই 8 আর কিউব মানে 4 32, 32/3 পাই আর কিউব, ঘন একক অবশ্যই। নেক্সট, এটি অর্ধগোলকের ব্যাসার্ধ 7 সেন্টিমিটার হলে তার বক্রতলের ক্ষেত্রফল কত? একটা অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল হয়ে যায় 2 পাই আর স্কয়ার। কি বললাম? 2 পাই আর স্কয়ার, বক্রতল। তাহলে অর্ধগোলকের সমগ্রতল বলেনি, কিন্তু বক্রতল বলেছে। তাহলে অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল হয়ে যায় কি, জলদি বলো? 2 পাই আর স্কয়ার। তাহলে এখানে ব্যাসার্ধ বলে দিয়েছে আমাদের 7, তাহলে 2 পাই 7 তার স্কয়ার মানে 2 পাই 49, 49 দুগুণে 198, 198 পাই বর্গ সেমি। এবার পাইয়ের মানটা আমি যদি ধরে নিই 22/7, দেখেই মনে হচ্ছে এখানে পাইয়ের মানটা 22/7 ধরেছে, তাহলে হয় না। এখানে দেখেই মনে হচ্ছে যে পাইয়ের মানটা 22/7 ধরেছে। তাহলে 7 দিয়ে কাটলে কি হবে? 7 দুগুণে 14, কত হচ্ছে আমাদের এখানে? 198 তো হয়ে গেছে। তাহলে আমি এখানে যদি বলি, এভাবে যদি বলি যে 2 22/7 ইন্টু 49, তাহলে 7 7 49, তাহলে 14, 14 ইন্টু 22 কত হচ্ছে আমাদের কাছে? 28 এর 8 হাতে 2, তাহলে 308, তাই তো? 14 28, 28 এর 8 হাতে 2, 28 আর 2 30, তাহলে 308 বর্গ সেন্টিমিটার, মানে অপশন বি ইজ কারেক্ট। নেক্সট, একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের সঙ্গে তার সমতলের ক্ষেত্রফলের অনুপাত হবে। একটা অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের সাথে ও সমতলের অনুপাত। তাহলে অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফলটা হচ্ছে কি 3 পাই আর স্কয়ার, আর সমতলটা হচ্ছে নিচে যে বৃত্তটা আছে সেটা সমতল। তাহলে সমতলের ক্ষেত্রফলটা কি হবে? পাই আর স্কয়ার। যদি আমাদের অর্ধগোলকের ব্যাসার্ধ আর হয়, তাহলে মানে সমগ্রতলের ক্ষেত্রফলটা হবে 3 পাই আর স্কয়ার, আর এর সমতল মানে নিচে সার্কেলটা আছে তার ক্ষেত্রফলটা হবে পাই আর স্কয়ার। তাহলে কি হবে এটা জলদি বলো? পাই পাই কেটে গেল, আর স্কয়ার স্কয়ার কেটে, তাহলে 3:1 আমাদের হচ্ছে, মানে আমাদের অপশন ডি ইজ কারেক্ট। সিম্পল জিনিস, সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 3 পাই আর স্কয়ার, আর সমতল মানে নিচে বৃত্ত মানে পাই আর স্কয়ার, এদের রেশিও বের করতে বলেছে। নেক্সট, দুটি নিরেট গোলকের ব্যাসার্ধের অনুপাত 1:2 হলে তাদের আয়তনের অনুপাত কত হবে? নিরেট গোলক কিন্তু বলে দিয়েছে। তাহলে প্রথম গোলকের ব্যাসার্ধ r1, সেকেন্ড গোলকের ব্যাসার্ধ আমি r2 ধরছি। প্রথম গোলকের ব্যাসার্ধ r1, সেকেন্ড গোলকের ব্যাসার্ধ আমি r2 ধরছি। তো r1 এবং r2 এর অনুপাতটা বলেছে 1:2, মানে r1/r2টা হয়ে গেল 1/2। প্রত্যেকে আমরা জানি, সবাই জানে এটা। তাহলে দুটো গোলক বলেছে আমাদের এখানে, প্রথম গোলকের ব্যাসার্ধ আমি r1 ধরছি, সেকেন্ড গোলকের ব্যাসার্ধ আমি r2 ধরছি। কি সমস্যা আছে ভাই? তাহলে r1:r2 তোমার হচ্ছে 1:2, তাহলে r1/r2 কত হবে? 1/2, ঠিক আছে। এবার আয়তনটা তাহলে কি হবে? 4/3 পাই r1 কিউব, আর সেকেন্ডের আয়তন কি হবে? 4/3 পাই r2 কিউব। তাহলে আয়তনের অনুপাতটা কি হবে? v1/v2 ইকুয়ালস টু 4/3 পাই r1 কিউব আর 4/3 পাই r2 কিউব। পাই পাই কেটে গেল, 4/3 4/3 কেটে গেল, তাহলে r1/r2 তার হোল কিউব। এবার r1/r2 মানে কি? 1/2, 1/2 এর হোল কিউব মানে কি? 1/8। তাহলে আয়তনের অনুপাত মানে v1:v2 হয়ে যাচ্ছে 1:8, মানে অপশন বি ইজ কারেক্ট। মাথায় রাখবি, প্রথম গোলকের ব্যাসার্ধ r1 ধরেছিস, সেকেন্ড গোলকের ব্যাসার্ধ কিন্তু r2 ধরেছিস। তাহলে প্রথম গোলকের আয়তন আর সেকেন্ড গোলকের আয়তনেরই কিন্তু অনুপাতটা বের করতে হবে, ঠিক আছে? তাহলে একদম অপশন বি ইজ কারেক্ট। নেক্সট কোশ্চেন, একদম সময় আমাদের নষ্ট করলে চলবে না, পাড়াবাড়ি একদম করতে হবে। দুটো নিরেট গোলকের আয়তনের অনুপাত বলে দিয়েছে, আয়তনের অনুপাত বলে দিয়েছে নিরেট গোলকের। তাহলে আয়তন মানে কি? প্রথম গোলকের ব্যাসার্ধ আমি r1 ধরছি, তাহলে 4/3 পাই r1 কিউব। সেকেন্ড গোলকের ব্যাসার্ধ আমি r2 ধরছি, তো 4/3 পাই r2 কিউব। এটা হচ্ছে আয়তন। এবার আয়তনের অনুপাত বলে দিয়েছে v1:v2 বলে দিয়েছে 27:8। তাহলে v1/v2 কত হবে? 27/8। v1 কত? 4/3 পাই r1 কিউব, 4/3 পাই r2 কিউব, 27/8, ঠিক আছে? ওকে, তো 4/3 4/3 কেটে গেল, পাই পাই কেটে গেল, তাহলে r1/r2 হোল কিউব ইকুয়ালস টু 27/8। তাহলে r1/r2 বেরিয়ে গেছে, তার হোল কিউব বেরিয়ে গেছে 27/8। তাহলে r1/r2 কত হচ্ছে? এটা হচ্ছে কিউব রুট করলে 3/2, 27কে কিউব রুট করলে ঘনমূল করলে 3 হয়, আর 8কে ঘনমূল করলে তোমার 2 হয়। তাহলে r1/r2 বেরিয়ে গেছে। এবার তো কি করতে বলেছে? বক্রতলের ক্ষেত্রফল বের করতে বলেছে। আমাদের মানে
ব্যাসার্ধ যদি r1 r2 হয় তাহলে বক্রতলের ক্ষেত্রফলটা কি হবে জলদি বল। বক্রতলের ক্ষেত্রফলটা হয়ে যাবে 4 পাই r1 স্কয়ার 4 পাই r2 স্কয়ার। তাহলে এটা মানে কি r1 স্কয়ার ইজ টু r2 স্কয়ার। এবার r1 বাই r2 তোর বেরিয়েছে 3/2, তাহলে r1 স্কয়ার বাই r2 স্কয়ার কি বেরোবে 9/4, তাহলে r1 স্কয়ার ইজ টু r2 স্কয়ার হচ্ছে তোমার 9:4। তাহলে এখানে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাতটা হচ্ছে তোর 9:4। কেন প্রথম গোলকের ব্যাসার্ধ যদি r1 হয়, সেকেন্ড গোলকের ব্যাসার্ধ যদি r2 হয়, তাহলে ওদের বক্রতলের ক্ষেত্রফলটা হয়ে যায় 4 পাই r1 স্কয়ার আর 4 পাই r2 স্কয়ার। তাহলে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাতটা কি হবে 4 পাই r1 স্কয়ার ইজ টু 4 পাই r2 স্কয়ার। তাহলে 4 পাই কেটে গেল, r1 স্কয়ার ইজ টু r2 স্কয়ার। অলরেডি আমি r1 বাই r2 পেয়ে গেছি 3/2, তাহলে r1 স্কয়ার বাই r2 স্কয়ারটা পেয়ে যাব, স্কয়ার করলে 9/4, তাহলে r1 স্কয়ার ইজ টু r2 স্কয়ারটা হয়ে গেল 9:4। তাহলে আমাদের এখানে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত পেয়ে গেলাম, জলদি বলবে 9:4, মানে অপশন বি ইজ কারেক্ট। নেক্সট, একদম সিম্পল অঙ্ক, চিন্তা করার দরকার নেই। দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত 1:8, তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত হবে, আয়তনের অনুপাত যদি 1:8 হয় তাহলে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? সিম্পল, প্রথম গোলকের ব্যাসার্ধ ধরে নে r1, সেকেন্ড গোলকের ব্যাসার্ধ ধরে নে r2। আমি ফার্স্ট করাচ্ছি কিন্তু, কেন? কারণ আমি এগুলো অলরেডি করিয়ে এসেছি। এখন 15খানা এমসিকিউ খুব কুইক আমাদের তোদেরকে বলতে হবে, তাই জন্য আমরা কিন্তু তাড়াতাড়ি করে বলছি। দেখি রেকর্ড হচ্ছে কিনা, আবার ভয়েস রেকর্ড হচ্ছে তো, যাক বাবা বাঁচা গেছে। তাহলে আমরা খুব তাড়াতাড়ি জিনিসটা যেহেতু বলবো, যেহেতু আমরা খালি এমসিকিউ গুলো এখানে তোদের দেখানোর চেষ্টা করছি যে ভাই এই এমসিকিউ গুলো আসবে, তাই জন্য কিন্তু এত কিছু করা, বারবার করে বললাম। ওকে, তাহলে দুটো নিরেট গোলকের আয়তনের অনুপাত যদি 1:8 হয়, তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত হবে, তাহলে r1 ইজ টু r1 আর r2 তোমার হচ্ছে কি জলদি বলো, r1 আর r2 তোমার হচ্ছে ব্যাসার্ধ। ভেরি গুড। তাহলে আয়তনের অনুপাতটা কি হচ্ছে v1 ইজ টু v2, 1:8। v1 মানে কি 4/3 পাই r1 কিউব, 4/3 পাই r2 কিউব, 1:8। ঠিক আছে, ওকে। তাহলে r1 কিউব ইজ টু r2 কিউব ইকুয়াল টু হচ্ছে 1:8। তাহলে r1 কিউব বাই r2 কিউব এটা হচ্ছে তোমার 1/8, তাই তো? r1 কিউব বাই r2 কিউব তোমার হচ্ছে 1/8। তাহলে এখানে তোমার কত হচ্ছে r1 বাই r2 কত হচ্ছে তোমার 1/2 হবে। তুই যদি বোথ সাইডে কিউব রুট করিস, r1 বাই r2 তোর কিন্তু 1/2 হয়ে যাবে, r1 বাই r2 তোমার কিন্তু পুরোপুরি 1/2 হয়ে যাবে। এই নিয়ে একদম কোনো সন্দেহ নেই। এবার তোকে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত বের করতে বলেছে, তাহলে s1 is to s2 মানে 4 পাই r1 স্কয়ার 4 পাই r2 স্কয়ার, তাই তো? বক্রতলের ক্ষেত্রফল সবাই জানে 4 পাই ব্যাসার্ধের স্কয়ার। তাহলে 4 পাই কেটে গেল, r1 স্কয়ার is to r2 স্কয়ার। এবার r1 বাই r2 মানে যদি 1/2 হয়, তাহলে r1 স্কয়ার বাই r2 স্কয়ার কি হবে 1/4 হয়ে যাবে। তাহলে r1 স্কয়ার is to r2 স্কয়ার কি যাবে 1:4 হয়ে যাবে। তাহলে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত হয়ে গেল 1:4, মানে অপশন বি ইজ কারেক্ট। গ্যারান্টি সহকারে কি বললাম, অপশন বি ইজ কারেক্ট। একদম চিন্তা করার দরকার নেই, একই টাইপের কোশ্চেন আছে, এরকম টাইপের কোশ্চেনই আসবে। দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত মানে 4 পাই r1 স্কয়ার 4 পাই r2 স্কয়ার। আমি ধরে নিচ্ছি একই রকম ভাবে যে প্রথম গোলকের ব্যাসার্ধ হচ্ছে r1, সেকেন্ড গোলকের ব্যাসার্ধ হচ্ছে r2। তাহলে আমাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাতটা বলে দিয়েছে কত, জলদি বলো 25:16। তাহলে প্রথম গোলকের বক্রতল কি হবে 4 পাই r1 স্কয়ার, সেকেন্ড গোলকের বক্রতল কি হবে 4 পাই r2 স্কয়ার। এ নিয়ে কোনো আমাদের সন্দেহ নেই। তাহলে r1 স্কয়ার ইজ টু r2 স্কয়ার হচ্ছে 25:16, তার মানে r1 স্কয়ার বাই r2 স্কয়ার হচ্ছে 25/16, মানে r1 বাই r2 হচ্ছে স্কয়ার রুট করে দিলে 5/4। এবার কি চেয়েছে হচ্ছে আমাদের আয়তনের অনুপাত। এবার আয়তনের অনুপাত বের করার জন্য কি করব, v1 is to v2 করতে হবে, মানে 4/3 পাই r1 কিউব 4/3 পাই r2 কিউব। তাহলে প্রথম গোলকের আয়তন v1, সেকেন্ড গোলকের আয়তন v2। তো v1 টা হচ্ছে 4/3 পাই r1 কিউব, v2 হচ্ছে 4/3 পাই r2 কিউব, একদম গ্যারান্টি। তাহলে আমাদের এখানে r1 কিউব is to r2 কিউব হয়ে গেল। যেহেতু আমাদের r1 বাই r2 যেহেতু 5/4 বেরিয়েছে, তাহলে r1 কিউব বাই r2 কিউবটা তোমার হয়ে যাবে 5 এর কিউব মানে কি 125, 4 এর কিউব মানে কি 64। তাহলে r1 কিউব is to r2 কিউব হয়ে যাবে 125:64, মানে একদম গ্যারান্টি সহকারে অপশন ডি ইজ কারেক্ট। ভালো করে বুঝবি, আগে আছে প্রথম গোলক, তারপর আছে সেকেন্ড গোলক।
তাহলে আয়তনের অনুপাত মানে আগে তোকে প্রথম গোলকের আয়তন রাখতে হবে, দেন তোকে সেকেন্ড গোলকের আয়তন রাখতে হবে। মানে 4/3πr1³ ইজ টু 4/3πr2³ করতে হবে। ফার্স্ট আমি এই কারণে করাচ্ছি যাতে আমি তাড়াতাড়ি একদম কুইক টাইমে তোদের 15টা এমসিকিউ শেষ করাতে পারি, তাই জন্য কিন্তু ফার্স্ট আমরা করতে হচ্ছে। তাহলে r1/r2 হয়ে গেল 5/4, r1³ হয়ে গেল কিউব করলে 5-এর কিউব মানে 125 আর 4-এর কিউব মানে 64। তাহলে রেশিওটা হয়ে যাবে 125:64, মানে অপশন ডি ইজ কারেক্ট, গ্যারান্টি সহকারে। নেক্সট একদম নেক্সট চিন্তা করার দরকার নেই। একই অঙ্ক, দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত, আরে ভাই সেই 4πr1² ইজ টু 4πr2², এটা মানে 16:9। ঠিক আছে, 4π কেটে গেল, তাহলে r1² ইজ টু r2² হচ্ছে তোমার 16:9। তাহলে r1²/r2² হচ্ছে 16/9, তার মানে r1/r2 হচ্ছে 4/3। এটা হচ্ছে ব্যাসার্ধের অনুপাত। এবার আয়তনের অনুপাত জিজ্ঞেস করেছে, মানে কি v1 ইজ টু v2, এটা মানে কি 4/3πr1³, 4/3πr2³, তাই তো? তাহলে r1³ ইজ টু r2³, যেই আমি এটাকে কিউব করবো তাহলে কি হবে, r1³/r2³ করে তো হয়ে যাচ্ছে, 4³ মানে কি 64, 3³ মানে কি 27, একদম 64/27 মানে 64:27। তাহলে এখানে r1³ ইজ টু r2³ আছে, r1³/r2³ মানে তোমার হচ্ছে 64/27। তাহলে রেশিও করলে 64:27 হবে, মানে অপশন এ ইজ কারেক্ট। এই নিয়ে কোনো সন্দেহ নেই, একদম একই রকমের অঙ্ক। তাহলে পরপর 5-6টা অঙ্ক করলাম, একদম ডিটো সেম অঙ্ক, 5-6টা অঙ্ক, গ্যারান্টি সেম। কি বলছে এখানে, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সাংখ্যমান সমান হলে, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সাংখ্যমান সমান হলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্যটা কত? একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সাংখ্যমান সমান হলে, মানে কি বলছে আমাদের এখানে, ভালো করে একবার দেখ কি বলছে। ধরলাম ব্যাসার্ধ হচ্ছে r, তাহলে বক্রতলের ক্ষেত্রফলটা কি, বক্রতলের ক্ষেত্রফলটা হচ্ছে 4πr²। নিরেট গোলক, বক্রতলের ক্ষেত্রফলটা হচ্ছে 4πr²। এটা বলছে এটা, হ্যাঁ এটা 3 গুণ আয়তনের সাংখ্যমান সমান হলে, মানে আয়তনের যে সাংখ্যমানটা আছে 4/3πr³, এর 3 গুণের সাথে সমান, মানে বক্রতলের ক্ষেত্রফলটা আয়তনের 3 গুণের সাথে সমান। এটা সবাই জানে, আয়তনকে 3 দিয়ে গুণ করলে আয়তনের 3 গুণ, এটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফলের সাথে সমান। তাহলে আমাদের কি হচ্ছে এখানে, 4πr², 3 কেটে গেল, 4πr³, 4 আর পাই কেটে গেল, ভালো কথা। তাহলে r³ = r², আমি যদি একটা r² কেটে দিই তাহলে r এর মানটা হয়ে যাবে 1। তার মানে ব্যাসার্ধ যেটা আছে, কি বললাম, ব্যাসার্ধ যেটা আছে সেটা হচ্ছে 1 একক, মানে অপশন এ ইজ কারেক্ট। তাহলে কি বলেছে যে বক্রতলের ক্ষেত্রফলটা হচ্ছে আয়তনের যে মানটা আছে তার 3 গুণের সাথে সমান। তাহলে 3 × আয়তন ইকুয়ালস টু বক্রতলের ক্ষেত্রফল, তাহলে r³ = r², r² আর r³ কাটলে এটা r পড়ে থাকবে, তাহলে r এর মানটা 1 হয়ে গেল। অবশ্যই ব্যাসার্ধ কিন্তু 0 না। কেন আমি বোথ সাইডে r² কাটতে পারলাম, কেননা r এর মানটা কিন্তু 0 না, r তো ব্যাসার্ধের মানটা কিন্তু 0 নয়। তাহলে আমাদের অপশন এ ইজ কারেক্ট, মানে 1 একক হচ্ছে আমাদের অ্যান্সার। 7 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, 7 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল। নিরেট অর্ধগোলক মানে তার দুটো তল আছে, বক্রতল আছে আর নিচে সমতল আছে। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফলটা হয়ে যাবে 3πr²। অর্ধগোলকের, নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল হয়ে যায় 3πr²। তাহলে r এর মানটা বলে দিয়েছে 7 সেন্টিমিটার, তাহলে 3 × π এর মানটা আমি 22/7 ধরে নিচ্ছি, r² মানে কি 7 × 7, একটা 7 কাটা গেল, তাহলে 21 × 22 কত হচ্ছে এটা বলো, 42 × 4 462, তাহলে 462। কোথায় গেল বাবা, না ভুল করলাম, ভুল করলাম কি, 7 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট অর্ধগোলকের সমগ্রতল, তো ও সরি পাই দিয়ে অ্যান্সার দিয়েছে, এক্সট্রিমলি সরি, পাই দিয়ে অ্যান্সার দিয়েছে, এখানে অ্যান্সারটা পাই দিয়ে দিয়েছে, ভালো কথা। তাহলে 3π7² মানে 3 × 49 পাই, 3 নং 7 7 2 147 পাই বর্গ সেন্টিমিটার।
অবশ্যই পাশে বর্গ সেন্টিমিটার আছে। আমি দেখিনি যে পাই দিয়ে অ্যান্সার দিয়েছে, তো পাইয়ের জায়গায় 22/7 লেখার দরকার নেই, পাইটা পাই রাখ, আর এর জায়গায় খালি 7 বসিয়ে দে, 147 পাই সেন্টিমিটার স্কয়ার বেরিয়ে যাবে। দুটি গোলকের ব্যাসার্ধের পার্থক্য 10 সেন্টিমিটার এবং তাদের আয়তনের পার্থক্য হচ্ছে 8800 সেন্টিমিটার কিউব হলে ব্যাসার্ধ দ্বয়ের গুণফল কত হবে? প্রথমে ব্যাসার্ধের পার্থক্য মানে প্রথম গোলকের ব্যাসার্ধ R1, সেকেন্ড গোলকের ব্যাসার্ধ R2, এদের পার্থক্য মানে বিয়োগফলটা হচ্ছে 10। আর ওদের আয়তনের পার্থক্যটা বলে দিয়েছে কি? আয়তনের পার্থক্যটা বলে দিয়েছে 8800 সেন্টিমিটার কিউব। তার মানে আয়তনের পার্থক্যটা বলে দিয়েছে কত? 8800 সেন্টিমিটার কিউব। এবার আয়তন মানে কি? 4/3 পাই R1 কিউব, 4/3 পাই R2 তার কিউব। ঠিক আছে, ওকে, এটা মানে কি 8800। এবার 4/3 পাই কমন নিয়ে নাও, ঠিক আছে, তাহলে R1 কিউব মাইনাস R2 কিউব পড়ে থাকবে 8800। ঠিক আছে, ওকে। এবার পাইয়ের জায়গায় চুপচাপ তুই 22/7 বসিয়ে দেখেন কত হচ্ছে এখানে, 4/3 ইন্টু 22/7, R1 কিউব মাইনাস R2 কিউব 8800। ঠিক আছে, ওকে। এবার 4/88, তাহলে এখানে 88টা কেটে গেল, তাহলে 1000 পড়ে রইল। 4/88, 88 কেটে গেল, তাহলে 1000 পড়ে রইল এখানে। 1000 পড়ে না, সরি 100 পড়ে রয়েছে, 100 পড়ে রয়েছে, 100 পড়ে রয়েছে। আর 21 দিয়ে গুণ করে দাও, তাহলে কত হচ্ছে এটা? তাহলে R1 কিউব মাইনাস R2 কিউব হয়ে যাচ্ছে 21 ইন্টু 100। ওকে, আচ্ছা, R1 কিউব মাইনাস R2 কিউবের ফর্মুলা কি? R1 মাইনাস R2 ইন্টু R1 স্কোয়ার প্লাস R1 R2 প্লাস R2 তার স্কোয়ার, তাই তো? আরে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা কি? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা না করে আমি আরেকটা ফর্মুলা ইউজ করতে পারি। এ কিউব মাইনাস বি কিউব মানে কি? এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু কি হবে? এ মাইনাস বি, তাই না? তাই নাকি ফর্মুলা? তাই তো আমাদের ফর্মুলা হওয়া উচিত, তাই তো? একদম গ্যারান্টি। তাহলে এ কিউব মাইনাস বি কিউব মানে কি? এ মাইনাস বি হোল কিউব। একবার দেখিনি বাবু, এ কিউব এ মাইনাস বি হোল কিউব, ঠিক আছে ফাইন। আচ্ছা, এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, একদম ঠিকই আছে, সমস্যা নেই কোনো। একদম ঠিক আছে, একদম ঠিক আছে। একবার দেখে নিচ্ছি আমি এখানে। হ্যাঁ, ঠিক আছে ফাইন। আচ্ছা, হ্যাঁ, তাহলে এ কিউব মাইনাস বি কিউব মানে কি? এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এবার দেখ R1 মাইনাস R2 মানে আমি জানি কি হলো, R1 মাইনাস R2 মানটা হচ্ছে 10, তাহলে বসিয়ে দে 10 এখানে, 10 কিউব মানে 1000। আবার এখানে R1 মাইনাস R2 মানে 10, তাহলে 30 R1 R2, এটা হচ্ছে 2100। হ্যাঁ, 10 কিউব মানে 1000 দিকে চলে গেলে 30 R1 R2, তাহলে 2100 মাইনাস 1000, তাহলে 30 R1 R2 হচ্ছে 1100। ঠিক আছে, ওকে। তাহলে R1 R2 হয়ে যাচ্ছে 110/3। ঠিক আছে, ওকে। এবার 110/3 মানে কি? 110/3 মানে হচ্ছে সিম্পল, আমি যদি ভাবি 3 দিয়ে ভাগ করলে 3 3 9 20 3 6 18 2, তাহলে 36 পূর্ণ 2/3। তাহলে আমাদের ব্যাসার্ধ দ্বয়ের গুণফল বের করতে বলেছে, তাহলে 36 পূর্ণ 2/3 মানে অপশন ইজ কারেক্ট। একদম সিম্পল অঙ্ক, ভালো অঙ্ক। ঠিক আছে, ওকে। কি বলছে এবার দেখ, এবার চলে আসি একদম লাস্ট কোশ্চেন, এটাই আমাদের 15 নম্বর কোশ্চেন। 15 নম্বর কোশ্চেন দেখ, দারুণ কোশ্চেন 15 নম্বর কোশ্চেনটা। ঠিক আছে, কি বলছে এবার দেখ, বলছে আর একক ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক থেকে সর্বাধিক কত আয়তনের নিরেট শঙ্কু কেটে নেওয়া যাবে? সবার আগে আমি এটা অর্ধগোলক আঁকি, এটা অর্ধগোলক। ঠিক আছে, ওকে। এবার এখান থেকে বলছে সব থেকে বড় কত শঙ্কুটা কেটে নেওয়া যাবে। সবার আগে বলি যে শঙ্কু দেখতে কিরকম। শঙ্কু হচ্ছে এই যে বার্থডে ক্যাপ হয়, বার্থডে ক্যাপ, হ্যাপি বার্থডে টুপি দেখেছিস না, এই তো, বা বরের টোপর। নিচে থাকে হচ্ছে সার্কেল, ওপরটা থাকে হচ্ছে ত্রিভুজের মতন। নিচে থাকে বৃত্ত আর ওপরটা হয় পুরোপুরি ত্রিভুজের মতন। একটা শঙ্কুর আয়তনের ফর্মুলা হচ্ছে, শঙ্কুর আয়তন বের করতে গেলে দুখানা জিনিস লাগে। একটা হচ্ছে লাগে হাইট মানে উচ্চতা, একটা লাগে হচ্ছে ব্যাসার্ধ। তাহলে শঙ্কুর যদি উচ্চতা হয় h এবং ব্যাসার্ধ যদি হয় r, তাহলে শঙ্কুর আয়তন হয়ে যায় 1/3 পাই r স্কোয়ার h। এটা হয়ে যায় শঙ্কুর আয়তন। যদি আমি শঙ্কু এখনো পড়াইনি, বারবার করে বলছি আমি শঙ্কু এখনো পড়াইনি, তবুও আমি তোদেরকে বলে দিচ্ছি যে শঙ্কু যেহেতু আমাদের এই কোশ্চেনটায় দিয়েছে, মানে গোলকের কোশ্চেনে যেহেতু শঙ্কু ঢুকিয়ে দিয়েছে, তো কিছু করার নেই আমাদের এই মুহূর্তে। তাহলে শঙ্কুর আয়তন বের করতে গেলে শঙ্কুর উচ্চতা লাগে এবং শঙ্কুর ব্যাসার্ধ লাগে।
তাহলে শঙ্কুর যদি উচ্চতা হয় এইচ এবং ব্যাসার্ধ যদি হয় আর, তাহলে শঙ্কুর আয়তন হয়ে যাবে 1/3 পাই আর স্কোয়ার এইচ। এই নিয়ে কোনো আমাদের সন্দেহ নেই। তাহলে এখানে বলছে সব থেকে বড় আমি শঙ্কু অঙ্কন করব, সব থেকে বড় আমি শঙ্কু এর মধ্যে আঁটবো বা কেটে নেব। এবার শঙ্কু তৈরি করতে গেলে তো নিচে বৃত্ত লাগে, অলরেডি অর্ধগোলকের নিচে একটা বৃত্ত আছে। তো আমি যদি সব থেকে বড় শঙ্কু বানাতে যাই, তাহলে অর্ধগোলকের যে বৃত্তটা আছে ওটাই আমি শঙ্কুর বৃত্ত হিসেবে ধরে নেব। তাহলে আমি যদি এইটাকে পুরোপুরি শঙ্কুর বেস মানে শঙ্কুর তল হিসেবে ধরে নিই, শঙ্কুর নিচে যে বৃত্তটা আছে, আমি যদি শঙ্কুর নিচে যে বৃত্তটা আছে সেই বৃত্তটাকে এই অর্ধগোলকের পুরো বৃত্তটাই ধরে নিই, তাহলে একটা শঙ্কু বানাতে গেলে আমি যদি সব থেকে বড় শঙ্কু বানাতে চাই, তাহলে সেই শঙ্কুর উচ্চতাটাও অর্ধগোলকের ব্যাসার্ধ হবে এবং সেই শঙ্কুর ব্যাসার্ধটাও কিন্তু অর্ধগোলকের ব্যাসার্ধের সাথে সমান হবে। কারণ আমরা জানি যে যেহেতু একটা গোলক, তাহলে এটা যদি কেন্দ্র হয় তাহলে এটাও ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, আবার এটাও ব্যাসার্ধ। তাহলে এই যে আমি এই অর্ধগোলকের ভেতরে যে আমি সব থেকে বড় শঙ্কুটা তৈরি করলাম, সেই সব থেকে বড় শঙ্কুর সব থেকে বড় তৈরি করতে গেলে নিচটা সব থেকে বড় করতে হবে। তাহলে শঙ্কুর নিচে যে বৃত্তটা আছে ওটা সব থেকে বড় যদি বানাতে হয়, তাহলে ওটা গোলক, এই অর্ধগোলকের যে বৃত্তটা আছে সেটাই আমি যদি শঙ্কুর বৃত্ত হিসেবে ধরে নিই, তাহলেই সব থেকে বড় শঙ্কু অঙ্কন করা যাবে, মানে কেটে নেওয়া যাবে। তাহলে এটা হচ্ছে শঙ্কুর বেস মানে ভূমি। আর শঙ্কুর উচ্চতা, হাইয়েস্ট শঙ্কু কতটা অব্দি যেতে পারে? অর্ধগোলকের উচ্চতাতম হচ্ছে আর, এই অর্ধগোলকটার উচ্চতাতম হচ্ছে আর মানে ব্যাসার্ধটা। তো ওর থেকে তো বড় হতে পারে না শঙ্কুটা। তাহলে শঙ্কু যদি সব থেকে বড় হতে হয়, সব থেকে বড় শঙ্কুর যে উচ্চতাটা সেটা অর্ধগোলকের উচ্চতার সাথে সমান হবে। তাহলে অর্ধগোলকের উচ্চতাটা কি? তার ব্যাসার্ধ। তাহলে শঙ্কুর উচ্চতাটা কি হবে? তার ব্যাসার্ধ হবে। তাহলে সব থেকে বড় শঙ্কুর আয়তনটা হয়ে যাবে 1/3 পাই ব্যাসার্ধের স্কোয়ার ইন্টু হাইট, হাইটটা হচ্ছে ব্যাসার্ধ নিজে, তাহলে 1/3 পাই আর কিউব মানে পাই আর কিউব বাই 3 ঘন একক, মানে এখানে অপশন ডি ইজ কারেক্ট। আই হোপ প্রত্যেকের লাস্ট কোশ্চেনটা বুঝতে পারলি, খুবই সুন্দর কনসেপচুয়াল কোশ্চেন। এবং এর সাথে সাথেই আমরা এই যে 15টা একদম মাইন্ড ব্লাস্টিং এমসিকিউ দিলাম গোলক চ্যাপ্টারে, অবশ্যই কিন্তু দেখে যাস। প্রতিটা কোশ্চেনই কিন্তু ইম্পর্টেন্ট এবং একই রকমের প্রায় 5-6টা কোশ্চেন কিন্তু আমি একসাথে করিয়েছি। একবার বক্রতলের ক্ষেত্রফল দিচ্ছে, আয়তনের অনুপাত বের করতে বলছে, একবার আয়তনের অনুপাত দিচ্ছে তোকে বক্রতলের ক্ষেত্রফল অনুপাত বের করতে বলছে। এই নিয়েই কিন্তু 4-5টা কোশ্চেন আছে। ব্যাসার্ধের অনুপাত দিয়ে দিয়েছে, তোকে আয়তনের অনুপাত বের করতে বলছে। ব্যাসার্ধের অনুপাত দিয়ে দিয়েছে, তোকে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত বের করতে বলছে। বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত দিয়ে দিয়েছে, তোকে আয়তনের অনুপাত বের করতে বলছে। আয়তনের অনুপাত দিয়ে তোকে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত বের করতে বলছে। এই কোশ্চেনগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 5-6খানা কোশ্চেন কিন্তু আমি এখান থেকে একই রকম ভাবে পরপর করিয়েছি। এছাড়া আরো অনেক কোশ্চেন ছিল যেগুলো আমি আজকে করালাম। এই 15টা কোশ্চেন করলেই কিন্তু মারণ কোশ্চেন, এই 15টা অবশ্যই কিন্তু করে যাবি। তাহলে গোলকে তোকে আর কেউ আটকাতে পারবে না। তো এরপরে কি ভিডিও লাগবে, এরপরে কিসের সাজেশন লাগবে, কোন চ্যাপ্টারে এমসিকিউ সাজেশন লাগবে আমাকে অবশ্যই জানা। যদি করবো তো আমি নিজের মতনই, বাট আমি জেনে রাখি যে তোদের কোন চ্যাপ্টারের সাজেশন লাগবে, কোন চ্যাপ্টার নিয়ে তোদের সমস্যা আছে। আপাতত আমরা অংশীদারি কারবারটা কিন্তু শেষ করব। এই সাজেশন দিয়েই আমরা কিন্তু অংশীদারি কারবারের যে লাস্ট লেকচারটা আছে ওটা পুরোপুরি কমপ্লিট করব। তারপর আবার আসবে অংশীদারি কারবারের সাজেশন। ততক্ষণের জন্য অল দ্য বেস্ট। ফাটিয়ে অঙ্ক করে সেকেন্ড সামিটিভ পরীক্ষা কিন্তু দারুণ হতে চলেছে। অল দ্য বেস্ট। চলো, থ্যাংক ইউ।